নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 to NEET একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের পর্যায় সারণী পার্ট 4। আজকে আমরা পড়ব কোন মৌল কত নম্বর গ্রুপে আছে বা কত নম্বর পর্যায়ে আছে বা কোন ব্লকে আছে, সেটা খুব সহজেই আমরা শিখব। তার জন্য আমরা বিভিন্ন শর্টকাট নিয়ম কিন্তু অ্যাপ্লাই করব, যেগুলো আমি আমার স্যারের কাছে শিখেছিলাম। সবাইকে বলছি, প্লিজ তোমরা খাতা পেন অবশ্যই বার করো। আর আজকে আমি তোমাদের যেগুলো বলবো প্লিজ খাতায় সেগুলো কিন্তু নোট করবে। হ্যাঁ, পরবর্তী দিনে তোমাদের ওগুলো পড়তে খুবই সুবিধা হবে এবং তোমাদের খুব সহজেই কিন্তু মনে থাকবে। হ্যাঁ, তো চলো আজকে প্রথমে আমরা শিখব পর্যায় কিভাবে বের করব। পর্যায়, যে কোনো মৌলের পর্যায় কিভাবে বের করব। যদি তোমাদের বইয়ে দেখো, সেখানে লেখা আছে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটা প্রচণ্ড কঠিন একটা ভাষা। সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা, সেটা আমরা শর্টকাটে বলছি, একদম শর্টকাটে। এনের সবচেয়ে বড় মান, এনের সবচেয়ে বড় মান যেটা হবে সেটাই হবে সেই মৌলের পর্যায়। হ্যাঁ, এনের সবচেয়ে বড় মান। হ্যাঁ, মনে করো তোমাকে কোনো মৌলর পারমাণবিক ক্রমাঙ্ক 11 দিয়েছে, দিয়ে বলেছে এই 11-র পর্যায় কত। হ্যাঁ, দেখো 1s2 2s2 2p6 3s1 6 2 8 10 1 11। এবার এইখানে দেখো এনের সবচেয়ে বড় মান কত, দেখো 3, কিন্তু এখানে এনের সবচেয়ে বড় মান 3, তাই সোডিয়াম এই যে 11, এটার পর্যায় কিন্তু 3 হবে। হ্যাঁ, এখানে এনের সবচেয়ে বড় মান, এনের সবচেয়ে বড় মান। হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পর্যায় 1 2, এ দেখো 3। তুমি যে কোনো মৌলের এরকম করে কিন্তু পর্যায় খুব সহজেই বের করতে পারো। হ্যাঁ, মনে করো কোনো মৌলের হয়তো এরকম দিয়েছে, মনে করো বলেছে কোনো মৌল মনে করো 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 6 2 8 আর 2 10 2 12 3p3। তো এখানেও দেখো কিন্তু সবচেয়ে এই যে এন সবচেয়ে বড় মান কি 3, তাহলে এটাও কিন্তু পর্যায় 3 এর অন্তর্গত। হ্যাঁ, এবার মনে করো কোনোর মনে করো 3p6 4s2 আছে মনে করো। হ্যাঁ, তাহলে 6 2 8 2 10 16 2 18 আর 2 20। মনে করো কোনো মৌলের এইরকম আছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ঠিক আছে। কোনো মৌলের মনে করো এইরকম ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করলো এইটার পর্যায় কত। দেখো এইখানে কিন্তু এনের সবচেয়ে বড় মান 4, তাই এর পর্যায় কিন্তু পিরিয়ড কিন্তু 4 হবে। হ্যাঁ, পর্যায় 4 হবে। এক কথায় এনের সবচেয়ে বড় মান হচ্ছে পর্যায়। যে কোনো মৌলের এনের সবচেয়ে বড় মানই হচ্ছে তার পর্যায়। লার্জেস্ট ভ্যালু অফ এন, ওই বইয়ের কঠিন ভাষাগুলো একদম মনে রাখার কোনো দরকারই নেই। সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা মনে রাখার দরকারই নেই। লার্জেস্ট ভ্যালু অফ এন, এনের সবচেয়ে বড় মানই হচ্ছে সেই মৌলের পর্যায়। এবার কোনো মৌলের মনে করো যে এইরকম দিয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 দিয়েছে। হ্যাঁ, তাহলে 20 আর 21। তোমাকে জিজ্ঞেস করেছে 21 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পর্যায় কত। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু এনের সবচেয়ে বড় মান কত, দেখো 4,
তাহলে এটার পর্যায় বা পিরিয়ড কিন্তু 4 হবে। হ্যাঁ, এক কথায় এন এর সবচেয়ে বড় মানে হচ্ছে তার পর্যায়। হ্যাঁ, তো এবার মনে করো তোমাদের একটা করতে দিলাম, এখানে মনে করো 3D, এখানে মনে করো 10 আছে, তাহলে এটার পর্যায় কত হবে? সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাও। এবার আমরা দেখব কোনো মৌলের ব্লক আমরা কিভাবে নির্ণয় করি। হ্যাঁ, ব্লক, BLOCK, ব্লক। ব্লক নির্ণয়ের জন্য লাস্ট ইলেকট্রন বা ইলেকট্রনস টি বা গুলি, শেষ ইলেকট্রনগুলি কোন সাবসেল বা উপকক্ষে প্রবেশ করছে এটা দেখতে হবে। লাস্ট ইলেকট্রন, শেষ ইলেকট্রন বা ইলেকট্রনগুলি কোন সাবসেল বা উপকক্ষে প্রবেশ করছে এটা দেখতে হবে। যদি এস সাবসেল এ প্রবেশ করে তাহলে মৌলটি এস ব্লক। যদি এস সাবসেল বা উপকক্ষে প্রবেশ করে তাহলে যদি ইলেকট্রনটি, হ্যাঁ এখানে লিখবে ইলেকট্রনটি বা গুলি, যদি ইলেকট্রনটি বা ইলেকট্রনগুলি এস সাবসেলে প্রবেশ করে তাহলে মৌলটি এস ব্লক। যদি শেষ, এখানে লিখবে হ্যাঁ শেষ ইলেকট্রনগুলি পি সাবসেলে প্রবেশ করে তাহলে মৌলটি পি ব্লক। যদি শেষ ইলেকট্রনটি ডি সাবসেলে প্রবেশ করে তাহলে মৌলটি ডি ব্লক। যদি শেষ ইলেকট্রন টি বা গুলি এফ সাবসেলে প্রবেশ করে তাহলে মৌলটি এফ ব্লক। হ্যাঁ, ভালো করে বোঝো। যদি লাস্ট ইলেকট্রন টি বা গুলি, যদি লাস্ট ইলেকট্রন টি বা গুলি কোনো সাবসেল বা উপকক্ষে প্রবেশ করছে এটাকে দেখতে হবে, কোন সাবসেলে বা উপকক্ষে প্রবেশ করছে এটাকে দেখতে হবে। যদি শেষ, এখানে কিন্তু শেষ লেখা আছে, হ্যাঁ শেষ ইলেকট্রন টি বা গুলি যদি এস সাবসেলে প্রবেশ করে তাহলে মৌলটি এস ব্লক। যদি পি সাবসেলে প্রবেশ করে তাহলে পি ব্লক, যদি ডিতে করে তাহলে ডি ব্লক, যদি এফে করে তাহলে এফ ব্লক। মনে করো তোমাকে বলেছে যে 12 এটা কোন ব্লকে আছে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 6 2 8 আর 2 10 আর 2 12, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো শেষ যে লাস্ট যে ইলেকট্রন, শেষ যে ইলেকট্রন সেটি কোন সাবসেলে প্রবেশ করছে, দেখো এস কিন্তু, হ্যাঁ শেষ যে ইলেকট্রন সেটা কিন্তু এস সাবসেলে প্রবেশ করছে, তাই এইটা কিন্তু এস ব্লক। যে সাবসেলে প্রবেশ করবে সেটাই হবে কিন্তু তার ব্লক। হ্যাঁ, মনে করো এবার 3s2 3p6 আছে মনে করো, হ্যাঁ 3p6, তাহলে 6 2 8
আর 6 14 আর 2 16 আর 2 18। হ্যাঁ, তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করেছে এইটা কোন ব্লক। দেখো শেষ যে ইলেকট্রন সেটা কিন্তু পি অরবিটাল বা পি সাবসেলে কিন্তু প্রবেশ করেছে, তাই এইটা তখন কিন্তু পি ব্লক হয়ে যাবে। এক কথায় লাস্ট যে ইলেকট্রন বা ইলেকট্রনস, মানে একের বেশিও কিন্তু ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখছি 6টা ইলেকট্রন আছে। লাস্ট ইলেকট্রন বা ইলেকট্রনস গুলি কোন সাবসেলে বা উপকক্ষে প্রবেশ করছে এটা আগে দেখতে হবে। যে উপকক্ষে প্রবেশ করবে সেটাই হবে তার ব্লক। হ্যাঁ, মনে করো এবার কোনো ক্ষেত্রে মনে করো আমরা অনেক সময় দেখব একটু 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d মনে করো 3 আছে। হ্যাঁ, 3d3। তাহলে এটার সময় কি হবে বলো তো? এটার সময় ব্লক কি হবে? দেখো শেষ যে ইলেকট্রন এই যে ডি, এখানে কিন্তু একবারে শেষে ইলেকট্রন প্রবেশ করেছে। আগে 4s এর পর 3d-তে কিন্তু ইলেকট্রন প্রবেশ করে, তাই এইটা কিন্তু ডি ব্লক হয়ে যাবে। ডি ব্লক, ডি ব্লক কিন্তু হয়ে যাবে। অনেক সময় আমরা দেখব যে হয়তো 4s1 আছে, 4s1 আর 3d মনে করো 5 আছে। তখন যখন 3d 5 আর 4s1 থাকবে তখন কি হবে? বইয়ে কিন্তু এটা দেখবে এইরকম ভাবে লেখা থাকবে 3p6 3d5 4s1। তখন এটা কি হবে? আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়েছি, যা মোছাটা কোথায় গেল, পরমাণু গঠন, সেখানে আমরা দেখবে যে এইরকম ভাবে ছিল 1s 2s 2p 3s 3p 3d 4s, তো এরকম ভাবে ছিল। হ্যাঁ, 4p 4d 4a। তো যখন আমরা কোনাকুনি বরাবর করছিলাম তখন প্রথমে 1s ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 2s এ, তারপরে 2p 3s এ, তারপর 3p 4s, তারপরে 3d 4p। তাহলে দেখো প্রথমে কিন্তু ইলেকট্রন 4s এ প্রবেশ করছে, 4s এর পরে 3d-তে কিন্তু ইলেকট্রন প্রবেশ করছে। তাই এইখানে যখন আমাদের 3d5 আর 4s1 থাকবে তখন কিন্তু শেষ যে ইলেকট্রন, লাস্ট যে ইলেকট্রন সেটা কিন্তু ডিতেই প্রবেশ করছে, তাই এই মৌলটা কিন্তু ডি ব্লক হয়ে যাবে। ডি ব্লক হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট যে ইলেকট্রন যে সাবসেলে প্রবেশ করবে সেটাই হয়ে যাবে তখন তার ব্লক। তাহলে আমরা পর্যায় কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, এন এর সবচেয়ে বড় মান। তারপরে ব্লক কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। লাস্ট ইলেকট্রন বা ইলেকট্রনসগুলি যে সাবসেল বা উপকক্ষে প্রবেশ করবে ওটাই হবে তার ব্লক। গ্রুপ আমরা কিভাবে বের করব, GROUP, গ্রুপ আমরা কিভাবে বের করব। দেখো তাহলে আমরা প্রথমে কিন্তু পর্যায় এবং তারপরে ব্লক বের করছি। হ্যাঁ, তো প্রথমে আমরা এস ব্লকের ক্ষেত্রে দেখব। এস ব্লক, যেসব মৌল এস ব্লক এবং যাদের সংকেত NS1 থাকবে শেষে, সরি এটা আমার একটু লিখতে ভুল হলো, শেষে NS1 থাকবে তাদের গ্রুপ
ওয়ান। এস ব্লক মৌলের যাদের শেষে NS1 থাকবে তাদের গ্রুপ ওয়ান। যাদের শেষে NS2 থাকবে তাদের গ্রুপ টু। যাদের শেষে NS1 থাকবে তাদের গ্রুপ ওয়ান, যাদের শেষে NS2 থাকবে তাদের গ্রুপ টু। ব্যাপারটা বোঝা গেল না? চলো দেখা একটা। মনে করো 11 আছে, হ্যাঁ 11, বা মনে করো 3 আছে, মনে করো 3। তো 3-এর যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো? 1s2 2s1। দেখো এবার কি বলেছি, শেষে NS1, শেষে NS1, তাহলে তাদের গ্রুপ হবে 1। তাহলে এই যে লিথিয়াম বা 3, এটার কিন্তু গ্রুপ হবে কিন্তু 1। যদি তুমি একটু পজিশনটা খুলে দেখো তাহলে হিলিয়াম, হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তাহলে গ্রুপ 1ই হচ্ছে। হ্যাঁ, তাই যাদের শেষে NS1 থাকবে তাদের গ্রুপ 1। যদি তুমি গ্রুপ 1-এর মৌলগুলোকে দেখো তাদের সকলের শেষে দেখবে NS1 আছে। হাইড্রোজেন, লিথিয়াম, মনে করো তুমি সোডিয়ামের একটু দেখো, সোডিয়াম কত? 11। তাহলে 1s2 2s2 2p6, 6 2 8 2 10 3s1। দেখো শেষে NS1, দেখো শেষে NS1 তাদের গ্রুপ 1। তাহলে এই যে সোডিয়াম, এই যে 11, তার কিন্তু গ্রুপ হবে 1। হ্যাঁ, এবার মনে করো 12 আছে, 12, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3s2 6 2 8 10 2 12। দেখো শেষে, এখানে শেষে দেখো এস আছে, মানে কি এস ব্লক। তাহলে এস ব্লকের শেষে NS2 থাকবে, তাদের হবে গ্রুপ 2। এখানে দেখো শেষে, এই দেখো একদম বাদ দাও, শেষে দেখো NS2 থাকছে কিনা, NS2, তাহলে কিন্তু এদের গ্রুপ হবে কিন্তু 2। হ্যাঁ, যাদের শেষে এস ব্লক মৌলের ক্ষেত্রে যাদের শেষে NS1 থাকবে তাদের গ্রুপ হবে 1, এবং যাদের NS2 শেষে একদম কিন্তু, হ্যাঁ, তাদের গ্রুপ কিন্তু 2। এটাই হচ্ছে এস ব্লকের গ্রুপ বের করার নিনজা টেকনিক। এরপরে আমরা পি ব্লকের ক্ষেত্রে কিভাবে বের করব সেটাও কিন্তু তোমাদের শেখাবো। তো চলো এবার আমরা দেখব পি ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে আমরা গ্রুপ বের করি। হ্যাঁ, তো এবার এখানে লেখো পি ব্লক, PBLOCK, পি ব্লক। প্রথমেই 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন P sub cell of last cell। পি ব্লকের ক্ষেত্রে সূত্র হচ্ছে 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন P sub cell of last cell। ভালো করে বোঝো, 12-র সঙ্গে নাম্বার অফ ইলেকট্রন ইন P sub cell, পি উপকক্ষে কতগুলি ইলেকট্রন আছে সেটা যোগ করতে হবে অফ লাস্ট সেল, একদম শেষ কক্ষের পি উপকক্ষে কতগুলি ইলেকট্রন আছে তার সঙ্গে 12 যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তার গ্রুপ পেয়ে যাবে। মনে করো তুমি 9 নিয়েছো, 9 জিজ্ঞেস করেছে এই যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের এর গ্রুপ কত তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এবার দেখো এটা ইলেকট্রন বিন্যাস করো। দেখো 1s2 2s2 2p কত 2 2 4 আর 5 2p5। হ্যাঁ, 5 2 7 2 9, ঠিক। তো এটা হলো। এবার এখানে দেখো শেষ যে ইলেকট্রন সেটা কিন্তু P
পি সাবসেলে প্রবেশ করেছে, মানে এইটা পি ব্লক কিন্তু, হ্যাঁ এটা কিন্তু পি ব্লক। এবং এখানে দেখো সবচেয়ে এন এর বড় মান কি, দেখো 2, তাহলে এখানে তুমি প্রথমে পর্যায় খুব সহজেই বের করতে পারছো। এন এর সবচেয়ে বড় মান, এন এর সবচেয়ে বড় মান কত, 2। তারপরে লাস্ট ইলেকট্রনটি বা গুলি যে সাবসেল বা উপকক্ষে প্রবেশ করছে ওটাই তার ব্লক। শেষ যে ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, পি সাবসেলে, তাহলে এটা অতি অবশ্যই পি ব্লকের মৌল। আর পি ব্লকের ক্ষেত্রে কি নিয়ম, নিয়মটা হচ্ছে যে 12 যুক্ত নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল। পি সাবসেলে কতগুলি ইলেকট্রন আছে, অফ লাস্ট সেল, শেষ কক্ষের পি উপকক্ষে কতগুলি ইলেকট্রন আছে, যতগুলি আছে তার সঙ্গে 12 যোগ করতে হবে। এখানে কিন্তু দেখো মাত্র 5টা ইলেকট্রন পি সাবসেলে আছে, তাহলে 12 + 5 সমান 17। তাহলে এটার 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে কিন্তু 17। 17 হচ্ছে গ্রুপ। মনে করো তোমার কত দিয়েছে, মনে করো 1s2 2s2, তারপর 1s2 2s2 2p6 3s2 3p6, মনে করো এইরকম একটা দিয়েছে, হ্যাঁ তাহলে এইখানে দেখো 6 2 8, 6 2 8 আর 6 14 আর 2 16 আর 2 18। তো এই যে মৌল, এটা দেখো সবচেয়ে এন এর বড় মান কি, দেখো 3, তাহলে এর পর্যায় কিন্তু প্রথমে তুমি পেয়ে যাচ্ছ 3। এবার দেখো ব্লক কি, শেষ যে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটি যে সাবসেলে প্রবেশ করছে, মানে পি সাবসেলে প্রবেশ করেছে, তাই এটার ব্লক কিন্তু পি। যখন তুমি গ্রুপ বার করবে তখন পি ব্লকের ক্ষেত্রে কি নিয়ম, 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল অফ লাস্ট সেল। পি সাবসেলে কতগুলো ইলেকট্রন আছে, 6টা আছে নাকি, তাহলে 12 সঙ্গে এই 6 কিন্তু যোগ করতে হবে। যোগ করে তুমি যত পাবে, এই যে 18 পেলাম, তাহলে এই 18 কিন্তু এর গ্রুপ, 18 নং গ্রুপে কিন্তু এই মৌলটা আছে, হ্যাঁ। পি ব্লক মৌলের ক্ষেত্রে 12 সঙ্গে নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল অফ লাস্ট সেল। পি সাবসেলে যতগুলো ইলেকট্রন থাকবে তার সঙ্গে 12 যদি তুমি যোগ করো, তাহলে তুমি যে কোনো পি ব্লক মৌলের গ্রুপ কিন্তু খুব সহজেই বের করতে পারবে। বিশ্বাস না হলে তুমি বইয়ের যে কোনো একটা পি ব্লক মৌল নাও আর তার ওপরে এই সূত্র একটু খাটিয়ে দাও, তারপর দেখো তো গ্রুপ বার করতে পারছো কিনা। তার দেখো নিজে থেকে ট্রাই করো আর কমেন্টে কিন্তু আমাকে জানাও যে তুমি পারছো কিনা। এবার আমরা ডি ব্লকের ক্ষেত্রে দেখব, কোনো মৌল যদি ডি ব্লকে থাকে তাহলে তার গ্রুপ কি হতে পারে। হ্যাঁ দেখো ডি ব্লক, ডি ব্লক, তাহলে এটার প্রথমে কিন্তু 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আগের মতোই ইন n-1 ডি সাবসেল অফ লাস্ট সেল। যদি আমাদের কোনো মৌল ডি ব্লক হয় তাহলে 2 এর সঙ্গে নাম্বার অফ ইলেকট্রন ইন n-1 ডি সাবসেল অফ লাস্ট সেল। একটু উদাহরণ না দিলে আমাদের এইসব ব্যাপার মাথায় ঢুকবে না, একটু উদাহরণ দিই চলো। লোহা 26, লোহা Fe 26 আছে, তো এই 26টা একটু ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d, 6 2 8 আর 2 10, 12 12 আর 6 18, 18 আর 2 কত 20, 20 আর 6 26। তাহলে এখানে দেখো প্রথমে পর্যায় কত হবে, এই লোহার পর্যায় কত হবে, এন এর সবচেয়ে বড় মান, এন এর সবচেয়ে বড় মান কত
4, তাহলে এটার পিরিয়ড বা পর্যায় কিন্তু কত 4 হলো। হ্যাঁ, তারপরে ব্লক বলেছে, এখানে শেষ যে ইলেকট্রন কোন ব্লকে ঢুকেছে দেখো, এখানে দেখো এস কিন্তু সাবসেলে প্রবেশ করে গেছে, পূর্ণ হয়ে গেছে, তারপরে কিন্তু 3D তে ঢুকেছে, তাই এটার ব্লক কিন্তু ব্লক হচ্ছে ডি। হ্যাঁ, এবার দেখো ডি ব্লকের ক্ষেত্রে কি নিয়ম বলছে, প্রথমে 2 লাগবে, তাহলে 2, তারপরে প্লাস লিখতে হবে, প্লাস লিখলাম, নাম্বার অফ ইলেকট্রন ইন n-1, এখানে n এর মান কত দেখো, সবচেয়ে বড় কে, n মানে সবচেয়ে বড় মানকে 4 নাকি, দেখো এখানে 4, তাহলে 4 - 1 n-1d, n-1d মানে 4 - 1 সমান কত 3d তে, 3d তে কতগুলো ইলেকট্রন আছে 6টা। নাম্বার অফ ইলেকট্রন ইন n-1d, ভালো করে বুঝো, এখানে n এর মান কত, এই যে সবচেয়ে বড় মান 4, তাহলে 4 - 1, 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত পাবে 3, তাহলে 3d, 3d, 3d তে কতগুলো ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন আছে, তাহলে 2 + 6 = 8, তাহলে লোহা ডি ব্লকের 8 নম্বর গ্রুপে কিন্তু আছে। মনে করো এখানে মনে করো 3d, এখানে মনে করো 3d 3 আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, দাঁড়াও, 6 3 2 5 আর 6 11, 11 আর 2 13, 13 আর 6 19, 19 আর 2 21 আর 2 23। হ্যাঁ, 23 আছে। তাহলে এটাও কিন্তু ডি ব্লকের মৌল, আর এখানে কিন্তু গ্রুপ কত হবে, প্রথমে আমাদের 2 তো যোগ করতে হবে, 2 + n-1 মানে 4 - 1d মানে 3d তে, 3d তে কতগুলো ইলেকট্রন আছে দেখো 3টি, 2 + 3 = 5, তাহলে এই যে 23 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ডি ব্লক মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে 5। খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবে, এবং এইটা যদি তোমরা মনে রাখো কোনোদিন তো ভুলবে না। তো প্লিজ সবাইকে বলছি এইগুলো কিন্তু প্লিজ একটু খাতায় লিখে রাখো, কোনোদিন কিন্তু ভুলবে না, কোনোদিন কাউকে জিজ্ঞেসও করতে হবে না, প্লাস মুখস্থ করার কোনো ব্যাপার নেই, একদম ইজি প্রসেস। এইগুলো কিন্তু আমি আমার স্যারের কাছে শিখেছি, তাই তোমাদেরও কিন্তু এগুলো জানাতে চাই, এগুলো শিখো। হ্যাঁ, এবার মনে করো আমাদের ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম। হ্যাঁ, ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s, 4s1, 3d 5, 6 2 8, 2 10, 2 12 আর 6 18, 18 কে 19 আর 5 24। এবার এই ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি তোমরা ডি ব্লক মৌল এটা তো বুঝতেই পারছো, এবং পর্যায় 4 এটাও বুঝতে পারছো, কিন্তু যখন আমরা গ্রুপ বের করব তখন আমরা কি বলেছি, 2 + n-1d, তাহলে 4 - 1 মানে 3d তে কতগুলো ইলেকট্রন আছে 5, তাহলে 2 + 5 = 7, অর্থাৎ ক্রোমিয়ামের গ্রুপ হচ্ছে 7। তাহলে এটা কিন্তু তোমার তখন ভুল হয়ে যাবে, এই নিয়মটা কিন্তু তখন তোমার ভুল হয়ে যাবে। কিন্তু এইখান থেকে বাঁচার একটা উপায় আমি কিন্তু জানি, কি সেই উপায় দেখো, এতদিন আমরা ভুলগুলোকে ঠিক করেছি, এবার আমরা কিছু যেগুলো একটু ব্যতিক্রম আছে সেগুলোকে আমরা সেই ভুল মতো ভাবেই পড়ব। হ্যাঁ, দেখো যেমন এখানে আমরা প্রত্যেকে জানি ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s1, 3d 5 হয়, কিন্তু এটা কেমন হওয়া উচিত ছিল, 4s2 এবং 3d 4 এরকম হওয়াই তো উচিত ছিল, আগে 4sটা পূর্ণ হবে তারপর 3d তে যাবে ইলেকট্রন, কিন্তু এগুলো ব্যতিক্রম, তাই আমরা ব্যতিক্রমগুলোকে আমরা একটু, যেমন আমরা আগে ইলেকট্রন বিন্যাস করতাম সেই রকম ভাবে কিন্তু করব। হ্যাঁ, যখন এরকমভাবে একটু ইলেকট্রন বিন্যাসটা করব তখন দেখো আমাদের যে নিয়ম 2 + d অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত 4, তাহলে 6। এবার কিন্তু দেখো একদম সঠিক চলে আসছে, ব্যতিক্রমগুলোকে একটু ভুলভাবে ইলেকট্রন বিন্যাস করব, যেমন আমরা
প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি সেই মতো ভাবে। যেমন মনে করো কপারের ক্ষেত্রে আমরা একটু দেখে নেব। কপারের ক্ষেত্রে কপার 29, যদি কপারের সাধারণ যে ইলেকট্রন বিন্যাস মানে আসল যে ইলেকট্রন বিন্যাস 3d10 হবে এখানে, আর 4s1 হবে। হ্যাঁ, 4s1 এইরকমভাবে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো এবং আমার নিয়ম যদি তুমি এখানে খাটাও, মানে 2 প্লাস ডিতে কতগুলো আছে 12, এই 10 সমান 12, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ব্যতিক্রম নিয়ম কিন্তু আমরা এখানে মানব না। যখন এই সূত্র খাটবে তখন আমাদের প্রচলিতভাবে যে ইলেকট্রন বিন্যাস করি আমরা সেই রকমভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করব। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এখানে 4s2 আর 3d9 হবে। হ্যাঁ, 4s2 আর 3d9, 6 2 8 10 12 6 18 18 আর 2 20 আর 9 29। হ্যাঁ, যেমন আমরা প্রথাগতভাবে ইলেকট্রন বিন্যাস করি ঠিক একইভাবে আমরা এই সূত্র যদি খাটাতে চাই তাহলে সেই রকমভাবেই কিন্তু ইলেকট্রন বিন্যাস করব। এতদিন আমরা ঠিকভাবে করে এলাম, এবার আমরা একটু ভুলভাবেই করব ঠিকভাবে পাওয়ার জন্য। হ্যাঁ, তো দেখো সূত্র কি 2 প্লাস এখানে n-1d, এখানে n মানে সর্বোচ্চ মান কত 4 -1d মানে 3d-তে কতগুলো ইলেকট্রন আছে 9টা, তাহলে 2 + 9 = 11। তাহলে কপার গ্রুপ ডি এর 11 নং গ্রুপে অবস্থিত। কোনো অসুবিধা? যদি এই পর্যায় ব্লক বা গ্রুপের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা থেকে থাকে তো প্লিজ কিন্তু আমাদের জানাও। হ্যাঁ, যেখানে তোমাদের অসুবিধা হবে প্লিজ জানাও আমাদের কমেন্ট করে। এবার আমরা এ ব্লকের ক্ষেত্রে দেখে নেব। হ্যাঁ, যে কোন মৌল কত নম্বর গ্রুপে অবস্থিত। দেখো এ ব্লক এই যে ইলেকট্রন বিন্যাস মনে রাখা কিন্তু খুবই কঠিন, তাই এর পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভালো করে মনে রাখতে হবে। একমাত্র যেসব মৌলের 57 থেকে 71 আসবে আর 89 থেকে 103-এর মধ্যে আসবে তারা একমাত্র এ ব্লক মৌল হবে। হ্যাঁ, এই 57 থেকে 71 এদের বলা হয় ল্যান্থানয়েড এবং এই যে 89 থেকে 103 এদের বলে অ্যাক্টিনয়েড। এ ব্লক মৌলের ক্ষেত্রে যে সমস্ত ইলেকট্রন বিন্যাস তোমার দেওয়া থাকবে সে সমস্ত ইলেকট্রন তোমাকে ভালো করে যোগ করে তার পরমাণু ক্রমাঙ্ক বের করতে হবে এবং দেখতে হবে যে 57 থেকে 71 মধ্যে বা 89 থেকে 103-এর মধ্যে আসছে কিনা। যদি আসে তাহলে এটা অতি অবশ্যই এ ব্লক মৌল, আর এই 57 থেকে যদি 71-এর মধ্যে আসে তাহলে এটা হবে ল্যান্থানয়েড মৌল, যার পর্যায় হবে 6, যার পর্যায় হচ্ছে 6। এবং যদি 89 থেকে 103-এর মধ্যে হয় তাহলে এটার পর্যায় কিন্তু হবে 7। হ্যাঁ, এই দুটোর গ্রুপ কিন্তু 3 হবে। হ্যাঁ, দুটোর গ্রুপ কিন্তু 3, পর্যায় 6 এবং পর্যায় 7 দুটোর গ্রুপ কিন্তু 3, একই গ্রুপ। অর্থাৎ এ ব্লকের প্রত্যেকটা মৌলের গ্রুপ কিন্তু 3। হ্যাঁ, তো এটাই ছিল আজকের পড়া। যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের কমেন্ট করে অতি অবশ্যই জানাও। এবার তোমাদের কাজ হচ্ছে এই মৌলগুলো কোন পর্যায় এবং কোন শ্রেণীতে এবং কোন ব্লকে আছে সেগুলো তোমরা নিজেরা খাতায় লিখে ইউটিউবে কিন্তু কমেন্ট করে জানাও। হ্যাঁ, প্রত্যেককে বলছি প্লিজ এই 6টা মৌল কিন্তু অতি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে কিন্তু জানাও যে কোন পর্যায়, কোন শ্রেণী এবং কোন গ্রুপে ব্লকে আছে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করো, আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তো প্লিজ কিন্তু আমাদের কমেন্ট করে জানাও। হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে। বাই বাই, টাটা।